এখন শোনা যাচ্ছে কিনা? এখন আওয়াজ শোনা যাচ্ছে কিনা একটু বলো। এখন আওয়াজ আসছে কিনা একটু জানাবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আহ আমরা আজকে থেকে উপন্যাস পাঠের আসর শুরু করছি। এই ইউনিটটির নাম উপন্যাস পাঠের আসর দেওয়ার দুটি কারণ আগে বলে নিই। আমরা চিরাচরিত ভাবে যেভাবে আহ বিদ্যায়তনিক স্তরে যান্ত্রিক ভাবে উপন্যাস পাঠ করানো হয়, সেই যান্ত্রিকতার বাইরে গিয়ে আমরা আহ আমাদের আলোচ্য টেক্সটগুলোকে দেখব। যান্ত্রিকতার বাইরে গিয়ে দেখব এই কথাটার অর্থ হচ্ছে, আমরা ঠিক যেমন করে এর আগে পর্যন্ত বিভিন্ন টেক্সটকে খুব ডেপথে বোঝার চেষ্টা করেছি। আমার এখানে একটা ইউনিটে বানান ভুল আছে, আমি সেটি পরে ঠিক করে দেব। ঢোড়াইয়ে বয়সিন্ডরা দেখাচ্ছে, এটা ঢয়সিন্ডরা হবে। বানানটি ভুল আছে, আমি পরে ঠিক করে দিচ্ছি। তো আমরা এর আগের বিভিন্ন টেক্সটকে যেভাবে ইন ডেপথ আলোচনা করেছি, বুঝেছি, তেমনি ভাবেই আমরা এই উপন্যাসের পাঠের জায়গাগুলোকেও তেমন ভাবে পড়তে পড়তে যাব। এবং আমাদের প্রতিদিনকার যে যাপন, আমাদের যে প্রতিদিনকার অনুভব, আমাদের যে প্রতিদিনকার আহ বেড়ে ওঠা, এই সবটার সাথে উপন্যাসকে জড়িত করার চেষ্টা করব। এই কথাটা শুনতে একটু অন্যরকম লাগলেও আসলে আমার যেটা মূল উদ্দেশ্য এই উপন্যাস পাঠের আসর কোটানকোট এই ইউনিটটার মধ্যে, সেটা হচ্ছে এটা যেন কোনোভাবে তোমাদের কাছে একটা যান্ত্রিক পাঠ হিসেবে থেকে না যায়। আমরা নিশ্চয়ই এখানে সম্পূর্ণ পাতা ধরে আলোচনা করব না। আমরা এর আগে যারা উপন্যাসের ক্লাস কখনো না কখনো করেছো, এখন আমরা যেভাবে পড়ছি সেখানে নির্দিষ্ট কিছু জায়গা, নির্দিষ্ট কিছু অবস্থান, হ্যাঁ, সেই জায়গাগুলোকেই আমরা নির্বাচিত করব, করে আমরা একদম টেক্সট ধরে সেই নির্বাচিত অংশগুলোকে পড়বো, বুঝবো এবং আমাদের যাপন এবং অনুভবের সঙ্গে যুক্ত করব। শর্মিষ্ঠা লিখছো যে উপন্যাস আমার কাছে একটা বড় আতঙ্কের জায়গা, বাকি সব টেক্সট কলেবরে ছোট হওয়ায় তাও বাগ মানানো যায়, কিন্তু উপন্যাস থেকে যেরকম প্রশ্ন আসে আমার চিন্তার বিষয়। এই চিন্তার জন্যই আমরা এই ইউনিটের নাম রেখেছি উপন্যাস পাঠের আসর। আসরের মধ্যে আহ আপাত এই শব্দ ব্যবহারে যে ঢিলেমি আছে সেটা আমাদের পাঠে থাকবে না। এই আসর শব্দটা দিয়ে আমরা এই টেক্সট গুলোকে অনেক কাছে টেনে নেওয়ার চেষ্টা করব। এই আসর শব্দের, এই আসর পরিবেশের মধ্য দিয়ে আমরা এই বহু কলেবরে বিস্তৃত উপন্যাসগুলোকে নিজেদের অনুভব, যাপন এবং বৌদ্ধিক স্তরের সঙ্গে যুক্ত করার চেষ্টা করব, এবং তার একটা নির্দিষ্ট বৈজ্ঞানিক প্যাটার্নেই হবে। আবারও বলছি, আমি যে বৈজ্ঞানিক নির্দিষ্ট প্যাটার্নে একটা টেক্সট পড়াই সেটাই একমাত্র টেক্সট পাঠের জায়গা হতে পারে এমনটা আমি মনে করি না। তোমাদের প্রত্যেকের নিজস্ব কিছু ব্যক্তি চরিত্র অনুযায়ী তোমরা তোমাদের মতো করে পড়ো, কিন্তু যেহেতু আমরা এখানে একটা সর্বজনীন পরীক্ষার স্তরকে মাথায় রেখে পড়ছি, তাই আমাকে একটা সিস্টেমেটিক হাইপোথিসিস তৈরি করতে হয়েছে প্রত্যেকটি উপন্যাসের ক্ষেত্রে। আমরা তার যাত্রা শুরু করছি আজকে কিন্তু এই ঢোড়াই চরিত মানুষ এই পর্ব থেকে। তোমাদের এই ঢোড়াইয়ের বয়সিন্ড রয়টি ডয়সিন্ড র হবে, তোমরা যারা দেখছো তাদের আরেকবার মনে করিয়ে দিই, এখানে বানানটি একটু ভুল গেছে, সেটাকে পরে ঠিক করে দেওয়া হচ্ছে। আমরা এই যে বিষয়টির কথা বললাম, আমাদের মূল আলোচনাতে যাওয়ার আগে তোমাদের কাছে একবার জিজ্ঞেস করে নিচ্ছি যে নেটের লাস্ট যে নেট পরীক্ষা হয়েছে তার আনসার কি কি এখন অব্দি দেয়নি সম্ভবত, তাই তো? আনসার কি পাওয়া মাত্র আমাকে প্রশ্নপত্রটি একটু পাঠিয়ে দেবে। যারা প্রত্যেকেই পরীক্ষা যারা দিয়েছো প্রশ্ন ডাউনলোড করবে এবং আনসার কিও ডাউনলোড করবে, সেটি আমাকে পাঠিয়ে দেবে, হ্যাঁ, বেরোনোর সাথে সাথে। আশা করি এখনো দেয়নি, আজকেই 8 তারিখ, আজকের মধ্যেই দেবে বলেছিল। আমি জানি না এখনো কেন দেরি করছে।
যদি দিয়ে দেয় তোমরা সঙ্গে সঙ্গে নেটের ওয়েবসাইটে গিয়ে সেটা ডাউনলোড করে আমাকে পাঠিয়ে দেবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই উপন্যাস ঢোড়াই চরিত মানুষ, এইটি কি অ্যাজ এ টেক্সট যারা শুনছো লাইভ মোটামুটি পড়া আছে, গল্পটা জানা আছে, সেটা হলে খানিকটা তোমাদের সুবিধাই হবে, না থাকলেও অসুবিধা নেই, কারণ আমরা যে পদ্ধতিতে পড়বো তাতে মূল কাঠামোর আলোচনা তো হবেই, এবং তার সাথে সাথে নির্বাচিত অংশের জায়গাগুলো নেটের পারপাসে আমাদের তৈরি হয়ে যাবে। ঢোড়াই চরিত বা এই ধরনের উপন্যাসগুলোর ক্ষেত্রে বেশ যারা পড়েছো তারা খানিকটা এগিয়ে থাকবে, যারা পড়োনি তাদের একবার অনুরোধ করব এই ক্লাসের সাথে সাথেই তোমরা বাড়িতে পড়তে থাকবে। হ্যাঁ, সেভাবে বুঝে উঠতে পারোনি, আমি যখন প্রথম ঢোড়াই চরিত মানুষ পড়েছিলাম আমারও একই অনুভূতি হয়েছিল। সতীনাথ ভাদুড়ী যে আমার আহ স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে খুব পছন্দের ঔপন্যাসিক ছিলেন এমনটা নয়, কিন্তু যত বড় হয়েছি তত মানুষটিকে এবং তার সাহিত্য যাপনকে চিনতে চিনতে হ্যাঁ রিচা পড়েছো বলছো, তত আমি সতীনাথ ভাদুড়ীকে বুঝেছি, চিনেছি এবং অবাক হয়েছি যে একটা মানুষ কতটা অভিজ্ঞতার মহাকাব্যিক স্তর বিন্যাসের এই জায়গায় পৌঁছলে একটা সামান্য প্রান্তিক মানুষকে কেন্দ্র করে মহাকাব্য সুলভ উপন্যাস লেখার ক্ষমতার অধীন হতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমার বারবার মনে হয়েছে, আমি তুলনায় বিশ্বাসী নই, কিন্তু বারবার মনে হয়েছে এই এই একটা ক্ষেত্রে যেন সতীনাথ বারবার তার পূর্বসূরি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে ছাপিয়ে গেছেন বহুগুণে। আমি আবারও বলছি, এটা কোনো তুলনা নয়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার নিজের যে ক্ষেত্র, তার যে নিজের পরিসরে একজন অনবদ্য, তিনি নোবেল পেলেন কি পেলেন না তার একটা আক্ষেপ ছিল সারা গোটা জীবনে, সেটা নিয়ে আমরা তার সাহিত্যকে কোনো পুরস্কারের সাপেক্ষেই কোনো সাহিত্যকে বিচার করি না, কিন্তু তারাশঙ্কর তার যে জায়গা সেখানে, এবং তারাশঙ্করেরই একটা প্রভাবকে সামনে রেখেই তো সতীনাথ উঠে আসছে, তার উত্তরসূরি হিসেবে সেখানে সতীনাথ এই জাতীয় রচনাগুলোতে আমরা কোনো আলাদা করে উপন্যাসগুলোকে জনরা ভিত্তিক জায়গায় নিয়ে যাচ্ছি না, মানে বলছি না যে এটা রাজনৈতিক উপন্যাস বা কোনোটা আঞ্চলিক উপন্যাস, আমি উপন্যাস হিসেবেই বলার চেষ্টা করছি, ছাপিয়ে গেছেন বহুগুণে। এখন এই যে সতীনাথ ভাদুড়ী, হ্যাঁ বিদিশা বলছো একটা কথা শুনেছো যে প্রথম বাংলা 7টি উপন্যাসের মধ্যে এটিকে রাখা হয় 100, মানে এইটা তো মানে প্রথম 7টি মানে কোন 7টি এরকম, মানে এটা বলা হয়ে থাকে, এটাকে আমরা বলি ইউফেমিজম, সুভাষণ, মানে যেগুলো খুব কালোজয়ী ক্লাসিক। বাংলা সাহিত্যে তো এরকম সংখ্যা আহ হাতে গোনা কয়েকটি আছে, রবীন্দ্রনাথের অনেকগুলি আছে, এবং রবীন্দ্রনাথ পরবর্তী আধুনিক সাহিত্যকে কেন্দ্র করে বেশ কিছু জনের আছে, এখনকার দিনে ভাবলে সেটা দাঁড়াবে না। কিন্তু এই কালোজয়ী ক্লাসিক্স এর মধ্যে অবশ্যই ঢোড়াই 7টা হোক 10টা হোক থাকবে, তার নাম থাকবে, যেমন ভাবে থাকবে চতুরঙ্গের নাম, যেমন ভাবে থাকবে ঘরে বাইরের নাম, যেমন ভাবে থাকবে বিষবৃক্ষের নাম, যেমন ভাবে থাকবে পথের পাঁচালীর নাম, যেমন ভাবে থাকবে গণদেবতার নাম, যেমন ভাবে থাকবে হাঁসুলিবাকের নাম, তেমন ভাবে থাকবে ঢোড়াই চরিত মানুষের নাম। এখন এই ঝাড়াই বাছাই এই পর্বের মধ্যে আমরা ঢুকছি না, সেখানে পুতুল নাচের ইতিকথাও থাকবে, সেখানে সমরেশ বসুর গঙ্গাও থাকবে। মোদ্দা কথা হলো এটি একটি কালোজয়ী ক্লাসিক, এই নিয়ে কারোর মনে এতটুকু সন্দেহের অবকাশ নেই। এখন কেন, মানে আমরা বলছি বলে আমাদের একটা প্রবণতা আছে যে আহ মানুষের যেটা যে টেক্সটটাকে খুব উচ্চমানের একটা জায়গায় নিয়ে যায় আমরা তাকে মেনে নিই নির্বিচারে। আমরা কিন্তু এই ধরনের কোনো বায়াসনেস থেকে এই উপন্যাস বা যে কোনো উপন্যাস যে কোনো টেক্সটের মধ্যে ঢুকবো না, আমরা ভুলে যাব যে এটা কোনো একটা কালোজয়ী ক্লাসিক্স পড়ছি, কারণ মনকে বায়াসড ভাবে আমরা যে মুহূর্তে একটা টেক্সটের মধ্যে ঢোকাবো সেই মুহূর্তে কিন্তু এটা আমাদের কাছে বিপজ্জনক হয়ে উঠতে পারে, কারণ ব্রেন অদ্ভুত রকম ভাবে ম্যানুপুলেটিভ, আমরা নিজেদের ব্রেনের দ্বারাই অনেক সময় তার দাসত্ব করে থাকি, তাই এটা ভুলে যাও। মনে করো যে একজন পাঠক, একজন বিশ্লেষক, একজন পরীক্ষার্থী হিসাবে প্রথম এই উপন্যাসটা পড়ছো এবং একটা ম্যাচিওর্ড বয়সে পড়ছো। আমি মনে করি এটা মাস্টার্সে পাঠ্য সিলেবাসে বিভিন্ন ইউনিভার্সিটিতে থাকে, কারণ সতীনাথ ভাদুড়ীর সঙ্গে পরিচয় করানোর লক্ষ্যে তার যেটি সব থেকে জনপ্রিয়তম, মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিলেবাস তৈরি করা হয় বিভিন্ন সাহিত্যিকের সব থেকে জনপ্রিয় উপন্যাসগুলোকে সিলেবাসে রেখে, কিছু কিছু ব্যতিক্রম আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখি, যে কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অত্যন্ত বৈজ্ঞানিক বলে আমার প্রথম থেকে মনে হয়েছিল।
কিন্তু মাস্টার্স বা স্নাতকোত্তর স্তরে পড়ার মতো এই উপন্যাস নয়, যে কারণে অনেকেই এটার সাথে রিলেট করতে পারে না। এখন আমরা যে জায়গায় বিলং করছি, মানে আমি বয়সের দিক থেকে বলছি না, বৌদ্ধিক স্তর, ম্যাচুরিটি এবং পড়ার পরিধির দিক থেকেই বলছি ধরে নাও, সেখানে দাঁড়িয়ে যখন আমরা এটাকে বিচার করব তখন কিন্তু একটা আলাদা অনুভূতি। যারা এর আগে টেক্সটটা পড়েছো, গল্পটা পড়েছো, তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য হবে, যে একটা নতুন মানে আমরা সময় এবং তার সাথে একটা নতুন সমাজ, একটা অল্টারনেটিভ ডিসকোর্সের মধ্যে ঢুকবো। অল্টারনেটিভ কেন, ডিসকোর্সটাই নতুন কেন, এগুলো আমরা ধীরে ধীরে বুঝে নিই। আমি সাধারণভাবে কোনো টেক্সট পাঠের ক্ষেত্রে যিনি লিখেছেন টেক্সটটি, তার জীবন নিয়ে খুব একটা উৎসাহী কখনো হই না। মানে অনেকেই আছেন যারা জীবনবাদী আলোচনায় বিশ্বাসী, অর্থাৎ একটা সাহিত্যিক যখন একটা টেক্সট রচনা করেন, কোথাও গিয়ে সমালোচকেরা মনে করেন যে তার জীবনের কোনো প্রক্ষেপ সেই টেক্সটের মধ্যে বর্তে গেছে এবং সেই অনুযায়ী টেক্সটটাকে বিশ্লেষণ করার চেষ্টা করে। আমি সেই পথে হাঁটি না। কিন্তু সতীনাথ ভাদুড়ীর জীবন, বেড়ে ওঠা, তার বড় হওয়া, তার শৈশব থেকে শুরু করে কৈশোরের অভিজ্ঞতা তার সাহিত্যের উপকরণ হয়েছে, এবং শুধু হয়নি, তার চরিত্র নির্মাণেও সহায়ক হয়েছে, অনেকটা শরৎচন্দ্রের মতো। শরৎচন্দ্রের যে পপুলার লিটারেচারের একটা দিক তৈরি হয়েছিল, সেটাও তার যাপন নিয়ন্ত্রিত একটা অবস্থান। সতীনাথের ক্ষেত্রে কথাটা সত্য। তাই সতীনাথের জীবনের কয়েকটি পর্ব আমরা ঢোড়াই চরিত মানুষ টেক্সটে প্রবেশের আগে একটুখানি জেনে নেব। এটা কোনো জীবনবাদী আলোচনা নয়, বা সতীনাথ ভাদুড়ীর জীবনকে গভীরভাবে পর্যালোচনা করে টেক্সট পাঠ নয়, কিন্তু কয়েকটি পর্ব সম্পর্কে কেবল ওয়াকিবহাল থাকা। কেন, একটু পরেই তোমরা সেটার মূল কারণ বুঝতে পারবে। বিংশ শতাব্দীর একেবারে প্রথম দশকে যখন ব্রিটিশ আমলাতন্ত্রের বিরুদ্ধে তীব্র বাঙালি বিদ্বেষ, মানে ওই প্রথম যে বঙ্গভঙ্গ, বাংলাদেশকে দ্বিখণ্ডিত করার প্রয়াস, সারা ভারতবর্ষ যখন উত্তাল হয়ে উঠেছে, এবং ইংরেজদের এই সাম্রাজ্যবাদী মানসিকতার বিরুদ্ধে বাঙালি তার জাগ্রত জাতীয়তাবোধ তীব্র আকার ধারণ করে দেশ জুড়ে স্বদেশী আন্দোলনের একটা উত্তাল কলরোল তৈরি করেছে, সেই সময় তার পরের বছর, প্রিসাইসলি বলতে গেলে 1906 সালের 27শে সেপ্টেম্বর, বাংলাদেশ থেকে অনেকটা দূরে বিহারের পূর্ণিয়া জেলায়, মানে বাংলায় জন্মগ্রহণ তিনি করছেন না, বিহার সেই পূর্ণিয়া জেলায় সতীনাথ ভাদুড়ীর জন্ম হচ্ছে 1906 সালে। এবং সতীনাথের যে পরিবার, সেটা যথেষ্ট একটা কালচারালি অ্যাক্টিভেটেড পরিবার। কালচারালি পলিশড বলছি না, আমি বলছি কালচারালি অ্যাক্টিভেটেড। এই দুটো শব্দের মধ্যে তফাৎ আছে। কালচারালি পলিশড অনেকেই হয়, কিন্তু সেই কালচারটাকে প্রতিদিনের যাপনে প্র্যাকটিস সবাই করে না। সতীনাথ ভাদুড়ীর পরিবার ছিল কিন্তু এই দ্বিতীয় বর্গের সঙ্গে যুক্ত, যারা চর্চা করতো নিয়মিত। সতীনাথের পিতা ইন্দুভূষণ ভাদুড়ী পূর্ণিয়ার একজন বিখ্যাত উকিল, এবং তখনকার দিনে চাকরি বলতেই ব্যারিস্টারই, না হলে উকিল, ওকালতি, সেটাই ছিল। এবং যারা পসার জমাতে পারত তারা সমাজে যথেষ্ট নাম করত, এবং তারপর তারা তাদের অন্যান্য সাহিত্য চর্চার মধ্যে নিয়োজিত হতো। এই ইন্দুভূষণ ভাদুড়ীও কিন্তু তার মধ্যে একজন। এবং ইন্দুভূষণ প্রথম থেকে পূর্ণিয়ায় ছিলেন না, তার তার যেটা বেড়ে ওঠা সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে। এবং ঊনবিংশ শতাব্দীর একদম শেষের দিকে, ওই 1895 অনওয়ার্ডস, 26 বছর বয়সে কৃষ্ণনগর থেকে চলে আসছে পূর্ণিয়ায় ইন্দুভূষণ ভাদুড়ী, এবং সেখানে ওকালতি শুরু করে, এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি পসারটাও জমিয়ে ফেলেন। এই সতীনাথ, ইন্দুভূষণ এবং রাজবালা দেবী তাদের ষষ্ঠ সন্তান ছিল। এবং আমরা বোধহয় অনেকেই জানি যে তাদের পরিবারে এই যে শিক্ষার কথাটা একটু আগে বললাম, সতীনাথের ঠাকুরমা ছিলেন কিন্তু রামতনু লাহিড়ীর ভ্রাতুষ্পুত্র। মানে তাদের কিন্তু একটা লেগাসি আছে, এই বুদ্ধিজীবী সাহিত্যিকদের যে একটা লেগাসি বহন করার একটা ইতিহাস আমরা দেখতে পাই, সেটা সতীনাথ ভাদুড়ীর পরিবারের মধ্যেই ছিল। এবং সতীনাথ ভাদুড়ী পরবর্তীকালে তার জীবন নিয়ে যখন যখন বিভিন্ন ক্ষেত্রে মন্তব্য করেছেন, তিনি কিন্তু এই ঠাকুরমার একটা প্রভাবের কথাও বলেছেন। যাই হোক, এরকম একটা পরিবেশে সতীনাথ ভাদুড়ী বেড়ে উঠছিলেন, যেখানে শিক্ষার অ্যাজ ওয়েল অ্যাজ
তার সাহিত্য সংস্কৃতি চর্চার একটা বাতাবরণ ছিল। সবাই এই বাতাবরণ পায় না, মানিক তো পাইনি। এই জন্যই মানে এত বৈচিত্র্যময় কল্লোল যুগ যেটাকে আমরা বলি, এবং কল্লোল পরবর্তী যে যুগ, আমি স্বাধীনতা পরবর্তী সময় অব্দি যাচ্ছি না, প্রাক স্বাধীনতা পর্যন্ত এত বৈচিত্র্যের মধ্য দিয়ে বাংলা সাহিত্য এগিয়েছে। পরিবারের মধ্যে থেকে কেউ তার সাহিত্য যাপনের দিকটি তৈরি করেছে, আবার পরিবারের থেকে এতটুকু কোনো সহায়তা না পেয়ে কেবল নিজের প্রতিভা, নিজের আমরা বলতে পারি নিজের যাপন, নিজের সাহিত্য চর্চার মধ্য দিয়ে নাম করেছে। একদিকে আছে যদি সতীনাথ বলি, একদিকে আছে বলে যদি তারাশঙ্খ, তাহলে অপরদিকে ডেফিনেটলি মানিক বন্দ্যোপাধ্যায় কথা আমাদের মনে পড়বে। যাই হোক, ছোটবেলা থেকেই সতীনাথ কিন্তু একটু শারীরিকভাবে দুর্বল ছিল, এবং মানে তার মানে আর 5 জন যে সন্তান সেই তার বাবা মায়ের, সেখানে এই সতীনাথ যেহেতু ষষ্ঠ সন্তান এবং অ্যাজ ওয়েল অ্যাজ একটু দুর্বল প্রকৃতির ছিল শারীরিকভাবে, তাই সংসারের অনেকগুলি সন্তানের মধ্যে কিন্তু তার মা রাজবালা দেবী, তার সজাগ দৃষ্টির একটা বড় জায়গা সতীনাথের উপর ছোটবেলার থেকে পড়েছিল। আর এই মায়ের যে স্নেহ, এইটা সতীনাথ ভাদুড়ির মন এবং মনন দুটোই তৈরির ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিয়েছে। একদিকে ঠাকুরমার লেগাসি, অন্যদিকে তার মা, তাহলে দেখবে একটা মাদার আর্কেটাইপ, মানে মাতৃ স্নেহ সতীনাথের জীবনে কিন্তু একটা খুব বড় ভূমিকা, শুধুমাত্র তার জীবন নয়, পরবর্তীকালে তার সাহিত্যের ক্ষেত্রেও একটা বড় জায়গা কিন্তু বারবার তৈরি করেছে। এবং সতীনাথ ছোটবেলা থেকেই খুব ইন্ট্রোভার্ট ছিলেন, মৃতভাষী, অন্তর্মুখী, নিজের চারপাশের একটা একাকিত্বের বলয় তৈরি করে নিয়েছিলেন, এবং তার জন্য তার নিজের একটা শরীরকে কেন্দ্র করে দুর্বলতার হীনমন্যতা কাজ করত। কিন্তু ছিলেন একজন অবশ্যই মেধাবী ছাত্র, নিয়মনিষ্ঠা, সদাচার, অধ্যাবসায়ের মধ্যে সকলের নজরে খুব কম বয়সেই সে চলে আসে, এবং সেখানে যেহেতু হিন্দি, ভোজপুরি, মৈথিলি ভাষার প্রচলন ছিল, সেখানে ছোটবেলার থেকে এই ভাষাগুলোতেই রপ্ত করে ফেলে সতীনাথ। প্রত্যেক বছরে প্রথম স্থান অধিকার করতে থাকে, এবং 1924-এ ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পূর্ণিয়া জেলা থেকেই পাশ করেন। পূর্ণিয়া জেলা থেকে স্কুলের পাঠ সমাপ্ত করে এরপর পাটনা কলেজে এসে বিজ্ঞান নিয়ে ভর্তি হন। তবে সেই সময় থেকে কিন্তু তার এই গতানুগতিক পড়াশোনার ক্ষেত্রে খুব একটা মন থাকলো না। 1926 সালে সতীনাথ পাটনা সায়েন্স কলেজ থেকে যখন আইএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন, তখন কিন্তু তিনি বিজ্ঞানের এই পড়াশোনা ছেড়ে দিয়ে অর্থনীতিতে অনার্স নিয়ে আবার পুনরায় পাটনা কলেজে ভর্তি হন, এবং সেখান থেকে 1928 সালে দ্বিতীয় শ্রেণীতে পাশ করে বেরিয়ে যান। 1930-এ স্নাতকোত্তর ডিগ্রি লাভ, এবং স্নাতক পাশ করার পর তার খুব ইচ্ছে ছিল ওই বাবার যে ওকালতির লেগাসি বিলেতে গিয়ে পড়াশোনা করার, কিন্তু সেটা হয়নি, তার শারীরিক কারণেই হয়নি। এবং ধীরে 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 তিনি কিন্তু আমরা দেখতে পাবো সাহিত্যকে তার নিজের পেশা হিসেবে তৈরি করার একটা জায়গায় চলে গেলেন। এক্ষেত্রে একটা কথা আমরা বারবার মনে রাখবো, যে সতীনাথ ভাদুড়ির এই যে মাতৃস্নেহ, তার ছোটবেলার থেকে রুগ্ন হওয়ার পেছনে যেরকম ভাবে দায়ী, অন্যদিকে তার পিতৃস্নেহের জায়গায় কিন্তু একটা বড় রকমের অভাব ছিল। ইন্দুভূষণ বাবু যথেষ্ট পরিমাণে একজন শিক্ষিত কালচার্ড পার্সন হলেও তিনি কিন্তু প্রচন্ড উচ্চাকাঙ্ক্ষী ছিলেন, এবং এই উচ্চাকাঙ্ক্ষা কোথাও গিয়ে সতীনাথের মধ্যে তিনি বর্তে দিতে পারেননি বলে একটা অভাবের জায়গা, একটা দূরত্বের জায়গা। অর্থাৎ আমরা দুটো দিক থেকে সতীনাথের জীবনের দুটি পর্বকে আপাততর জন্য মাথায় স্থান দেব। একটা হচ্ছে ছোটবেলার থেকে মা ঠাকুরমার মাতৃস্নেহে বড় হওয়া সতীনাথের মন, আর দ্বিতীয়টা হচ্ছে পরিবারের মধ্যে থেকে ওই যে সফলতার সূত্র অর্জনের যে পথ, সেখানে পিতার সঙ্গে তার দূরত্বের মানসিক সহাবস্থান। এই দুটোই সতীনাথের জীবনে আমরা দেখতে পাবো যথেষ্ট বড় ভূমিকা পালন করেছে। এবং 1928 সাল, এই 1928 সাল সতীনাথের বয়স তখন ওই ধরো 22 বছর, একেবারে তরুণ যুবা। প্রথম থেকে তো ইন্ট্রোভার্ট ছিলেনই, মাতৃর ওই যে স্নেহের বৃত্ত তার সঙ্গে যেভাবে আষ্টেপৃষ্টে ছিল, এই 1928-এ তার জীবনে সব থেকে বড় ট্র্যাজেডির তিনি মুখোমুখি হন, তার মা মারা যান। এই মা মারা যাওয়ার পর সতীনাথের জীবনে একটা আমূল পরিবর্তন আসে। বাবা তো কখনোই সেই অর্থে তার ওই স্নেহের বৃত্তে ঢুকতে পারেনি, একটা রোল মডেল হয়ে থেকে গেছিলেন, এবং খানিকটা কৃত্রিম। এই রোল মডেলের
জায়গাটি সতীনাথের জীবনে কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল নেগেটিভ ভাবে। তো যখন তার মা মারা যাচ্ছে রাজবালা দেবী, একটা ভয়ঙ্কর একাকিত্বের মধ্যে তিনি ঢুকে যাচ্ছেন। কিন্তু মজার কথা হচ্ছেন এরা যখন ডিপ্রেশনে যান, মানে রবীন্দ্রনাথও বহুবার ডিপ্রেশনে গেছেন, কিন্তু তখন তো আর এই অনুত্তমাদের বাড়বাড়ন্ত ছিল না, এই বড়লোক মনোবিদদের বাড়বাড়ন্ত ছিল না। ফলত তারা খুব, মানে এটা আমি বলবো ব্লেসিং ইন ডিসগাইজ যে তাদের এই পরিণতি হয়নি। সেই মনোবিদদের খপ্পরে পড়লে হয়তো তারা তাদের সাহিত্যের মধ্য দিয়ে এই ডিপ্রেশনের ভ্যাকসিন খুঁজতেন না। সতীনাথ কিন্তু এই 28 পরবর্তী সময় কোথাও গিয়ে বারবার, মানে আমি বলবো এটা তার এক ধরনের প্র্যাকটিস, যে তিনি মায়ের ওই ব্যাপারটা এবং একাকী একাকী চরিত্রের মানে বেড়ে ওঠার ব্যাপারটা তার সাহিত্যের মধ্যে চেতন অবচেতনে বারবার হয়ে উঠতে গেছে। হ্যাঁ, গোপাল বাবু বলছো যে সত্যি বলতে কলকাতার MA পড়াকালে উপন্যাসটি বিশেষ পত্রে পড়তে গিয়ে কিছুই বুঝিনি, এখন এই বয়সে যতটা বুঝেছি তার পুরো কৃতিত্ব অধ্যাপক হিমবন্ত বন্দ্যোপাধ্যায়ের। অবশ্যই তাই, আমরা অবশ্য ওনার ক্লাস পাইনি। আমি যখন যাদবপুরে পড়ি, এই ঢোড়াইচরিত মানুষ পড়িয়েছিলেন শম্পা চৌধুরী, খুব ভালোই পড়িয়েছিলেন, কিন্তু তখনও না আমি ঠিক এই উপন্যাসটার সাথে রিলেট করিনি, কারণ সেমিস্টারের মধ্যে থেকে একটা উপন্যাসকে বোঝার জায়গায় ততটা যাওয়া যায় না। এখন যখন তোমাদেরকে পড়াচ্ছি, আসলে তোমাদেরকে পড়ানোর সাথে সাথে নিজের পড়া, অধ্যাপনাটা হচ্ছে, অধ্যাপনা মানে আমি চাকরি পেয়ে গেছি আর পড়াশোনা করব না এমনটা নয়, যে যদিও বা 90% ক্ষেত্রে সেটাই ঘটে। অধ্যাপনা মানে তো তোমাদের পড়ানোর সাথে সাথে নিজের পড়ার ম্যাচুরিটিটাও গ্রো করা। আমি আজ থেকে 2 বছর আগে ঢোড়াইচরিত মানুষ যেভাবে পড়েছি পড়িয়েছি, এখন আমি সেভাবে পড়ি না, পড়াই না। এই আপগ্রেডেশনটাই কিন্তু সুস্থ। তো এখন একটু অন্যভাবে বোঝার চেষ্টা করেছি, নিজের মতো করেই যতটা করা যায়। আমি যে খুব একটা এই এই বিষয়ে কারোর খুব ভালো বক্তব্য বা সেমিনার শুনেছি এমনটা নয়, তবে উপন্যাসটা পড়েই, বারবার পড়ে একটা নতুন জায়গায় কিন্তু আমি পৌঁছে গেছি। এখনো আমার মনে হয় উপন্যাসের আরো বেশ কিছুটা আমার কাছে অধরা থেকে গেছে, যেটা তোমাদের সঙ্গে পড়তে পড়তে হয়তো আমি খানিকটা পৌঁছতে পারবো। অনেকটাই অধরা, কারণ একটা মহাকাব্যিক উপন্যাস, সেই উপন্যাসের অলি গলি প্রতিটি পরতে পরতে যে শব্দের ব্যবহার, এখানে একটা শব্দের জায়গা আছে, আমি সেই শব্দগুলোর একটা তালিকা তোমাদেরকে করে দেব, কারণ বারবার প্রশ্ন আসছে। কারণ এই যে ভাষা, সেটা সম্পূর্ণ বাংলার শব্দ ভান্ডার থেকে নেওয়া ভাষা বা শব্দ নয়, বেশ কিছু আটপৌরে শব্দ, বিহারের পূর্ণিয়া জেলার যে সমাজে তিনি বড় হয়েছেন সেখানকার শব্দ, এর একটা তালিকা আমাদের প্রয়োজন, সেটা আমি তোমাদেরকে খুব দ্রুত তুলে দেবো। কিন্তু যেটা বলছিলাম যে এই একাকিত্ব চারণ এবং সেখান থেকে মাতৃত্বের এই স্নেহের অভাব পরবর্তীকালে তার যে কোনো রাজনৈতিক উপন্যাস, বা আমরা যাকে খুব জনপ্রিয় উপন্যাসগুলো বলি, জাগুরি, ঢোড়াইচরিত মানুষ, এগুলোর প্রত্যেকটার মধ্যে আমরা কিন্তু খুঁজে পাবো। এবং আমরা যদি দেখি যে আহ এই এই সতীনাথ ভাদুড়ী, মানে আমরা যে উপন্যাসটা আমাদের এই মুহূর্তের পাঠ্য, আমরা যদি একেবারে তার দিকে ফেরত যাই, তাহলে দেখতে পাবো যে আহ সতীনাথ ভাদুড়ীর এই উপন্যাসটা প্রকাশ পাচ্ছে 1949 থেকে 1951 মধ্যে। এবং এই যে সময়টা, সেটা হচ্ছে স্বাধীনতা উত্তর সময়। তাহলে তিনি 1928 সালে যখন মা মারা যাচ্ছেন, 28 থেকে 48, এই 20 বছর প্রাক স্বাধীনতা পর্বেই তার মন কিন্তু সাহিত্যিক মন, আমি ব্যক্তি মন বলছি না, সাহিত্যিক মনের বিকাশ পর্ব। এবং সেই বিকাশ পর্বের চূড়ান্ত প্রোডাক্ট এই ঢোড়াইচরিত মানুষ। 20 শতকের প্রথমার্ধে পরাধীন ভারতবর্ষের অন্তর্গত বিহারের গ্রামীণ প্রান্তিক মানুষের জীবন অবলম্বনে তাদের আর্থসামাজিক রাজনৈতিক অভিঘাত নিয়ে রচিত এবং বদলাতে থাকা পরিবেশ আর মানুষের বিবর্তনের একটা মহাকাব্যিক উপন্যাস হলো এই ঢোড়াইচরিত মানুষ। এবং সেই বিবর্তনের সূত্রে বারবার তার সমাজ, তার রাজনীতি, এই অভিজ্ঞান উঠে এসছে 2টি চরণ ও 7টি কাণ্ডে। ভালো করে খেয়াল করে যদি দেখি, ঢোড়াইয়ের যে আখ্যান সেটা কিন্তু অনেকটাই ওই রামচরিত মানুষ, তুলসী দাসের রামচরিত মানুষের কোথাও গিয়ে একটা গ্র্যান্ডার তৈরি করার চেষ্টা ছিল। মানে যে ঢোড়াই, যে প্রান্তিক ঢোড়াই,
যাকে আমরা এক অর্থে প্রায় নেগলিজেন্সির জায়গায় রেখে দিয়েছি, যার বেড়ে ওঠা বড় হওয়া কারোর কিছুই যায় আসে না, তাকে কোথাও গিয়ে ভারতীয় সংস্কৃতির রামচরিত মানসের একটা বৃহৎ আদলে, একটা বৃহৎ পরিস্থিতিতে তৈরি করার যে প্রয়াস, এটাই কিন্তু আমরা দেখতে পাই তার জাত চিনিয়ে যায়, সতীনাথের জাত চিনিয়ে দেয়। এবং ঢোড়াই বিহারের একটা অনুন্নত নিম্নবর্গের সমাজে প্রতিপালিত হয়েছে, সে সমাজের সমস্যাকে ধারণ করেই বড় হয়েছে। এবং সেখানে যে তাতমা টুলি তাদের জীবনযাত্রা, এই তাতমা টুলির বেড়ে ওঠা বিকাশ, অনগ্রসর তাতমা টুলির প্রচলিত নিয়ম, অভ্যস্ত সংস্কার ভেঙে যেভাবে সে মাথা তুলে দাঁড়িয়েছে, এইটা কিন্তু কোথাও গিয়ে সতীনাথের যাপনের সঙ্গে বারবার মিলে যায়। শৈশব থেকেই ঢোড়াই কিন্তু সমাজ থেকে স্বতন্ত্র, পিতৃহীন, মাতৃপরিত্যক্ত ঢোড়াই। তার চরিত্রের যেটি একটা অন্যতম উপাদান, পিতৃহীন মাতৃপরিত্যক্ত। ভালো করে খেয়াল করে দেখো, পিতা নেই ঢোড়াইয়ের এবং মাও তাকে পরিত্যাগ করেছে। এই যে একটা অ্যালিয়েনেটেড ক্যারেক্টার, আমরা এই অ্যালিয়েনেশন কিন্তু পুতুল নাচের শশীর সঙ্গে মেলাতে পারবো না। শশীর মা ছিল না, বাবা ছিল, এবং সেই বাবার পিতা পুত্রের যে সম্পর্ক আমরা শশী ক্যারেক্টারের মধ্যে পাই, সেখানে সেও একা, সেও আইসোলেটেড। কিন্তু কোথাও গিয়ে ওই সেন দিদি বা অন্যান্য যে গাউদিয়া গ্রামের মহিলাবর্গ, কুসুমবাদে, কুসুমের মধ্যেও খানিকটা সে কিন্তু ওই মায়ের আশ্রয় খুঁজে পেতে চেয়েছিল। কিন্তু তার যে ক্যারেক্টারাইজেশন আর ঢোড়াইয়ের যে ক্যারেক্টারাইজেশন, তার সমাজ, তার পরিবেশ, তার পরিপ্রেক্ষিত কমপ্লিটলি আলাদা, কিন্তু দুজনেই আউটসাইডার, দুজনেই স্বগৃহে প্রবাসী, দুজনেই ভয়ানকভাবে একা, দুজনেই এই তাদের যে বৃত্ত, একজনের তাতমাটুলির বৃত্ত আরেকজনের গাউদিয়া বৃত্তের মধ্যে টিলা খুঁজে বেড়ায়। ওই টিলাটা হচ্ছে মেরুদণ্ড সোজা রেখে সূর্যের দিকে সরাসরি মুখ তুলে নিজেকে কোথাও গিয়ে এই পঙ্কিল সমাজ থেকে আলাদা করার প্রয়াস। সেটা শশীর মধ্যেও ছিল, ঢোড়াইয়ের মধ্যেও আছে। এবং এই যে ঢোড়াই, উপন্যাসের প্রথম চরণেই তাতমা সম্প্রদায়ভুক্ত ঢোড়াইয়ের জীবনের যে পরিবেশ, যেমন ভাবে শশীর ক্ষেত্রে ওই গাউদিয়া গ্রামের পরিবেশ, তেমনি ভাবে এখানে এই তাতমাটুলির পরিবেশ সমানভাবে উঠে এসছে। তাই একাধারে সমাজ, অঞ্চল, রাজনীতি, মহাকাব্যিক কি কি গুণ যে উপন্যাসের মধ্যে নেই, আমাদের ভাবলে অবাক হতে হয়। আমি একটু আগে এই যে কথাগুলো আমি তোমাদের সামনে রাখার চেষ্টা করছি, তার সাথে সাথে আমরা এবার একটুখানি টেক্সটের মধ্যে যাব। তোমাদের হাতের কাছে এখন টেক্সট খোলার দরকার নেই, আমি এখানে সরাসরি তোমাদের কাছে টেক্সটটা শেয়ার করছি, তোমরা আশা করি দেখতে পাবে। তোমরা এখন স্ক্রিনে ঢোড়াই চরিত মানুষ টেক্সটটি দেখতে পাচ্ছ আশা করি প্রত্যেকে, রাইট? আমরা একেবারে প্রথম চরণ, আমি নির্বাচনে একটু পরে যাচ্ছি, বেঙ্গল পাবলিশার্স এর যে ঢোড়াই চরিত মানুষ সেটাই আমরা ফলো করি। মানে কারোর হার্ড কপি থাকলেই বেঙ্গল পাবলিশার্স এর বই যেন থাকে, অন্য পাবলিশার্স বেশ কিছু প্রিন্টিং মিস্টেক থাকে, আর পিডিএফ এর ক্ষেত্রেও এই বেঙ্গল পাবলিশার্সটাই তোমরা ফলো করবে। এবং এই যে আদিকাণ্ড একেবারে রামায়ণের মতো করে, রামায়ণের যে অধ্যায় বিভাজন, তার যে স্বর্গ বিভাজন, যেন এটা একটা প্রান্তিক মানুষের গল্প হয়েও একটা মহাকাব্যিক উত্থানের গল্প। এখানে ঢোড়াই ওই রামের মতো কোনো রাজ্যের রাজা নয়। সে তার স্ত্রীকে উদ্ধার করার পর তাকে অগ্নি পরীক্ষা দিতে বলে না, কিন্তু তার জীবনে প্রতিনিয়ত ঘটে চলে যে পরীক্ষা, সেটা লঙ্কা কাণ্ডের থেকে কম কিছু নয়। তাই উপন্যাসের শুরু কিন্তু আদি কাণ্ড দিয়েই, এবং জিরানিয়ার বিবরণ, অযোধ্যাজি নয় এখনকার জিরানিয়া। মানে প্রথম লাইনেই কিন্তু সতীনাথ ভাদুরী একটা কম্প্যারিজন তুলে দিয়েছে। আমরা কোনো অযোধ্যার ওই বানিয়ে তোলা কল্পনার ইতিহাসের মধ্যে এখন অন্তত প্রবেশ করব না, করব জিরানিয়া, যে গ্রাম সম্পর্কে হয়তো প্রায় কেউ জানেই না, হয়তো এক্সিস্ট করে এটাই আমরা জানি না, এবং এর গল্প, এর মহাগাথা, এর সাগা কোথাও বর্ণনাও করা হয় না।
আমরা ঢোড়াইকে আমাদের রোল মডেল করার কথা মনেও ভাবতে পারি না। তাই তুলনার জায়গাটি একেবারে প্রথম লাইন থেকেই কিন্তু আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। রামচরিত মানসের নাম লেখা আছে জীর্ণারণ্য, তাহলে অযোধ্যা আর জিরানিয়া, জীর্ণারণ্য, জীর্ণ অরণ্য, এই একই ক্ষেত্রের দুটি আলাদা আলাদা ভূমিখণ্ড, আঞ্চলিক প্রতিবেশ, তুলনামূলক অবস্থান প্রমাণ করে সতীনাথ কার গল্প বলতে চলেছে। পড়তে না পারো তো মিশিরজিরকে দিয়ে পড়িয়ে নিও, তখনও যা ছিল এখনো প্রায় তাই। বালিয়াড়ি জমির উপর ছেঁড়া ছেঁড়া কুলের জঙ্গল, রেলগাড়ি স্টেশনে পৌঁছিবার আগেই ঘুমন্ত যাত্রীদের ঠেলে তুলে দিয়ে লোকে বলে জঙ্গল আ গেয়া, জিরানিয়া আ গেয়া, জঙ্গল এসে গিয়েছে, জিরানিয়া এসে গিয়েছে। তাতমাটুলির লোকেরা একেই বলে টাউন, মানে টাউন। যেমন তেমন হেজিপেজি শহর নয়, ভারী সাহার, পীরগঞ্জ থেকেও বড়, বিসারিয়া থেকেও বড়। পীরগঞ্জে কলস্টর মানে কালেক্টর সাহেবের কাছারি আছে, বিসারায় ধর্মশালা আছে, পাদ্রী সাহেবের গির্জা আছে, ভারী সাহার জিরানিয়া। ঘন্টায় ঘন্টায় রাস্তা দিয়ে টমটম যায়, পাকা রাস্তা দিয়ে, দোতলা বাড়ি আছে, পাকা দোতলা, চেয়ারম্যান সাহেবের বাড়িও এখানে আমরা দেখতে পাবো। অর্থাৎ এই যে তাতমাটুলি, এটা কিন্তু কোনো গ্রাম নয়। এই জিরানিয়ার মধ্যে যে জঙ্গল, বিহারের পূর্ণিয়ার এখনো এই জঙ্গলগুলো আমরা দেখতে পাই, ঝাড়খণ্ড রিজিয়ন, বিহার রিজিয়নের মধ্যে এই জঙ্গলগুলো, যেখান থেকে ঝাড় কথাটির উৎপত্তি। ঝাড় মানে ঘন অরণ্য, যেখান থেকে বিহারের সঙ্গেই তো একটা সময় ঝাড়খণ্ড যুক্ত হয়েছিল, কিন্তু তাদের কালচারাল ডিফারেন্সেস এর জন্য একটা নতুন রাজ্যের তৈরি করা হয়। তেমনি ভাবে এই ঝাড় অরণ্যের মধ্যেই এরা তৈরি করেছে একটা টাউন, মানে তাতমাতুলির লোকেরাই একে বলে টাউন। মানে এই যে টাউনের যে পরিচয় এখানে দেওয়া হচ্ছে, কোন সময়কে সামনে রেখে? স্বাধীনতা উত্তর। মনে রেখো, এখানে একটা ম্যানিপুলেশন বারবার থাকবে এই উপন্যাস পাঠের ক্ষেত্রে। এই উপন্যাস পাঠের ক্ষেত্রে যে ম্যানিপুলেশনটা থাকবে সেটা হচ্ছে যে আমাদের বারবার এই উপন্যাসটা পড়তে গিয়ে মনে হবে ঢোড়াইয়ের যে বিবরণ, তার যে বেড়ে ওঠা, তার যে প্রতিবেশ, তার যে আঞ্চলিকতা, তার যে সমাজ, সেটা কিন্তু কোথাও গিয়ে প্রাক স্বাধীনতা পর্বের, যেটা খানিকটা তাই। কিন্তু সত্যিনাথ ভাদুড়ী 1949 অর্থাৎ স্বাধীনতা পরবর্তী সময়ে যেভাবে গ্রাম শহরের কনসেপ্ট বদলে যাচ্ছিল, তাকে সামনে রেখে এই টাউনগুলোকে কিন্তু বর্ণনা করেছেন, এই অঞ্চলগুলোকে বর্ণনা করেছেন, এই অরণ্যগুলোকে বর্ণনা করেছেন। অর্থাৎ একই সাথে প্রাক স্বাধীনতা এবং উত্তর স্বাধীনতার বিবর্তনটিও আমরা টের পাবো এখানকার সমাজ, প্রতিবেশ, অঞ্চল বর্ণনার সময়। শহরের বাবু ভাইয়ারা সব ছিলেন বাঙালি, উকিল, মুখতার, ডক্টর, আমলা, অর্থাৎ প্রত্যেকেই প্রিভিলেজড। তাদের ছেলেপিলেদেরও এ শহরের গর্ব ছিল তাতমাদের মতোই। তাহলে তাতমাটুলিরাও এই টাউনকে নিয়ে খুব গর্ব করতেন। না হলে সেকালের যুগে কালীবাড়ি কমিটির বার্ষিক রিপোর্ট পড়ার সময় বিরাট বপু রায় সাহেব জিরানিয়াকে মুখ ফসকে বলে ফেলেছিলেন, এটা একটা সামান্য পণ্ডগ্রাম। ছেলের দল চিৎকার করে তাকে আর গণ্ডশ্রম না করে বসে পড়তে বলে। তাদের নাগরিক গর্বে আঘাত লেগেছিল। এই জাস্ট দেখো, তিনটে প্যারা পড়লাম এখন অব্দি, তিনটে প্যারার মধ্যেই আর মাঝে মাঝেই ফুটনোট, পাদটিকার মধ্যে তিনি, মানে এটা একটা খুব অভিনব উপন্যাস এই কারণে মাঝে মাঝেই কিছু কিছু ক্ষেত্রে এই যে পাদটিকা গুলো দিচ্ছ, এই পাদটিকা পরবর্তীকালে যিনি সম্পাদক, যিনি পাবলিশার, তিনি যেমন সংযোজন করেছেন, কিছু কিছু কিন্তু স্বয়ং সতীনাথের সংযোজন করা। উপন্যাসের সাথে সাথে এই যে শব্দের টিকা, সেটাও বেশ কিছু ক্ষেত্রে সতীনাথ নিজে করেছেন। এটা কিন্তু সচরাচর আমরা দেখতে পাবো না। তো যাই হোক, এই তিনটে প্যারাগ্রাফ যে আমরা পড়লাম, তার মধ্যেই একটা অদ্ভুত বৈপরীত্য কিন্তু তিনি জুড়ে দিলেন। বৈপরীত্যের একটা স্তরে কি আছে? অযোধ্যার মতো বিরূপ, মানে একটা বিশাল মহাকাব্যিক গ্র্যান্ডার, অন্যদিকে জরাজীর্ণ একটা অরণ্যের অবস্থান। একই সাথে আছে গ্রাম, একই সাথে আছে শহর, একই সাথে আছে প্রান্তিক,
একই সাথে আছে শহুরে মানুষের নাগরিক গর্ব। এই তিনটে কম্পারেটিভ তুলনামূলক অবস্থান দিয়ে উপন্যাসের শুরু। এবং এই যে ভারী সাহার, একটু আগে যে শব্দটা পেলাম, মাঝে মাঝেই শহর হয়ে যাচ্ছে সাহার। এই পূর্ণিয়া অঞ্চলে ঝাড়খণ্ডী উপভাষার প্রভাবে আকার প্রবণতা কিন্তু আমরা টের পাবো বারবার। একটা মানে অকে আ করে বলার একটা প্রবণতা এখানে কিন্তু বারবার ফুটিয়ে তুলবেন ঔপন্যাসিক। আচ্ছা, শর্মিষ্ঠা জিজ্ঞেস করছো প্রশ্ন চিহ্ন কেন আছে উপন্যাসের শেষে শেষে শেষে। দেখো, ভালো করে দেখো, এই জায়গাগুলোতে তাতমাটুলি একেই বলে টাউন, যেমন তেমন হেজিপেজি শহর নয়, ভারী সাহার, পীরগঞ্জ থেকেও বড়, বিসারিয়া থেকেও বড়। পীরগঞ্জে কালেক্টর সাহেবের কাছারি আছে, বিসারিয়ায় ধর্মশালা আছে, পাদ্রী সাহেবের গির্জা আছে, ভাহারি সাহার জিরানিয়া। মানে এই যে ভারী শহর, এই যে টাউন, সেখানে এই এই জিনিসগুলো আছে যেগুলো অন্য শহরেও নেই। অর্থাৎ এগুলো কাকু বক্রোক্তি, এর মধ্যেই উত্তরটা দেওয়া যে পীরগঞ্জে কালেক্টর সাহেবের কাছারি নেই, এখানে আছে। বিসারিয়ায় ধর্মশালা নেই, এখানে আছে। পাদ্রী সাহেবের গির্জা নেই, এখানে আছে। বোঝা গেল? তাই কাকু বক্রোক্তি করে এই কথাগুলো বলা হয়েছে। এহেন শহরের শহরতুলি তাতমাটুলি। একবার প্রশ্ন এসেছিল, তাতমাটুলি কি গ্রাম? না, তাতমাটুলি এখনকার ভাষায় শহরতলি বা মফস্বল। গ্রামও নয়, শহরও নয়। কেমন? হ্যাঁ, ন্যারেটিভ বিল্ড করা হচ্ছে, একদমই তাই। তাহলে তাতমাটুলি হচ্ছে একটা শহরতলি। শহর যখন মানে শহরতলিতে শহর কথাটা আছে, দেখো অদ্ভুত ভাবে শব্দ কিভাবে তৈরি হয়। শহরের তলায় থাকে যারা, তাহারাই শহরতলি। এই শহরতলিটা আমরা এখন আর ব্যবহার করি না, আমরা এখন এর পরিবর্তে ব্যবহার করি মফস্বল শব্দটা। অনেকটা মানে আমরা বলতে পারি একটু সম্মানজনক। শহরতলি কথাটার মধ্যে একটা অদ্ভুত রকমের হীনমন্যতা আছে উচ্চবর্গের। শহরের তলায়, ওই আমি কলকাতার তলায় থাকি, চীনের তলোয়ারে বলেছিল ম্যাথর মথুর, এও যেন অনেকটা তাই। তাই শহর যখন, তার শহরতলি থাকবে না কেন? এটা একটা সার্কাজম কিন্তু। শহর থাকলে তার তলাও থাকবে, কলকাতা থাকলে তার তলাও থাকবে। সেই তলায় কারা থেকে যায়? ম্যাথর মথুরের মতো প্রান্তিক মানুষ, যারা ওই সংসেজে নাটক বোঝে না, যারা ওই ময়ূরবাহন নাটকের জীবন বর্জিত সংলাপ বোঝে না। তারা সরাসরি বেণীমাধব কাপ্তেন বাবুকে প্রশ্ন করতে পারে যে কই আমাদের জীবন নিয়ে নাটক লিখতে পারবি? পারবি না। এবং বলার সাথে সাথে ওই কলকাতার তলার ময়লা বিষ্ঠা ব্রাহ্মণের পায়ে দেয়। এও তো এক ধরনের প্রতিবাদ, এও এক ধরনের প্রতিবাদ। জিরানিয়া আর তাতমাটুলির মধ্যে আর কোনো গা নেই, সেজন্যই তাতমাটুলিকে বলছি শহরতলি। এটাও একবার প্রশ্ন এসেছিল, কেন তাতমাটুলিকে শহরতলি বলা হচ্ছে? কারণ জিরানিয়া আর তাতমাটুলির মধ্যে, জিরানিয়া শহর আর তাতমাটুলি শহরতলি, শহর শহরতলি, মাঝখানে আর কোনো গ্রাম নেই, তাই একে বলা হলো শহরতলি। শহর থেকে মাইল চারেক দূরে হবে। তাতমারা বলে কোষভর। এ দেখো, এই যে কোষভর, এই যে শব্দটি আমি পরে আসছি, এই নাম্বারিং গুলোতে আমি পরে যাচ্ছি। তাতমাটুলির পশ্চিমে শিমুল গাছ ভরা বক্করহাটার মাঠ, তারপর ধাঙরটুলি। এই লোকেশন গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বারবার প্রশ্ন আসছে। এবং আমরা যখন পড়েছিলাম প্রথম, তখন আমাদের কিন্তু খুব হাঁপিয়ে যেতাম যে সাধারণত যে উপন্যাসগুলোতে খুব বর্ণনা থাকে, অঞ্চলের বর্ণনা খুব নিখুঁত ভাবে প্রত্যেকটার দিক নির্দেশ করা থাকে, সেটা কিন্তু আমাদের মনের খুব কাছাকাছি যায় না। কিন্তু এটা এই কারণে প্রয়োজনীয়, শহরতলি কিভাবে তৈরি করা হলো। তাতমাটুলির নির্মাণে প্রান্তিক মানুষের তৈরি হওয়ার যে উপকরণ, সেগুলোকেই কিন্তু এখানে দেখাতে দেখাতে গেছেন সতীনাথ ভাদুড়ী। কারণ তাতমাটুলির পশ্চিমে শিমুল ভরা গাছ, বক্করহাটার মাঠ, তারপর ধাঙরটুলি। এই যে ধাঙর, তাতমা জনজাতি গুলোকে আলাদা করে দেওয়া হচ্ছে। ওই অনেকটা চর্যাপদের মতো নগরের বাইরে তাদের বাস, শহরের তলায় তাদের বাস।
দক্ষিণ ঘেঁষে গিয়েছে মজা নদী, কারিকোশি, লোকে বলে মরণাধার। এই যে কোনটাকে লোকে কি বলে এর একটা তালিকা আমি তৈরি করে দেব, কারণ বারবার কিন্তু প্রশ্ন আসছে। মাঠের বুক চিরে গিয়েছে কোশি শিলিগুড়ি রোড, তাতমাতুলির লোকেরা ওই রাস্তাকে বলে পাক্কি। এই পাক্কির একটা কিন্তু বেসিক্যালি একটা চরিত্র, মানে কোনো লিভিং অবজেক্ট নয়, একটা রাস্তা, একটা ন্যাশনাল হাইওয়ে বলতে পারি। শিলিগুড়ির যে কোশি শিলিগুড়ি রোড, সেটা বেসিক্যালি একটা ন্যাশনাল হাইওয়ে। তখন যে স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা যখন ফার্স্ট পেপারের ক্লাস করেছি, তখন কিন্তু আমরা বারবার তোমাদেরকে বলেছি যে তিনটে জিনিসের ওপর সব থেকে বেশি জোর দেওয়া হয়েছিল ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে। একটা তো শিক্ষা, আরেকটা হচ্ছে কিন্তু এই রাস্তা নির্মাণ, যোগাযোগ, কমিউনিকেশন। সেখানে এই ন্যাশনাল হাইওয়ে গুলো কিন্তু তৈরি হচ্ছে এই সময়গুলোতে। এই যে পাকা রাস্তা থেকে পাক্কি কথাটার জন্ম, এই রাস্তাই কিন্তু কমিউনিকেশনের যে ব্রিজ, তার যে একটা আমরা বলতে পারি জীবন পথ, অনেকটা ওই সাঁকোর মতো চর্যাপদে বর্ণিত, যেখান থেকেই ঢোড়াই পৌঁছে যাবে তার জীবনের বিবর্তনের পরবর্তী পর্যায়ে। তাই পাক্কির ভূমিকা কেবল রাস্তা হিসেবে নয়, একটা ইন্ডিভিজুয়াল চরিত্র হিসেবে বারবার আমরা টের পাবো এই উপন্যাসে। বোধ হয় তাতমারা যাতে তাঁতি, তারা যখন প্রথম আসে তখন খালি একজনের কাছে ছিল একটা ভাঙাচোরা গোছের গামছা বোনার তাঁত। মনে পড়ে যাবে আমাদের ওই মদন তাঁতির কথা। দ্বারভাঙা জেলার রোসরা গ্রামের কাছ থেকে অনেক দিন আগে এখানে এসেছিল দল বেঁধে, পেটের ধান্ধায়। না, এদের কেউ কোনোদিন কাপড় বুনতে দেখেছে, না এরা স্বীকার করতো যে এরা তাঁতি। আচ্ছা, এই এই কথাটা কেন বলা হলো বলতো? যদি তাঁতি হয়েই তারা আসে, তাদের যে সম্প্রদায় তাঁতি, তাদের এই জীবিকার শিকারে অস্বীকার করার জায়গাটা কোত্থেকে আসছে? এরা চাষবাস করে না, বাঁশের জমি ছাড়া জমি চায় না, আর বাড়িতে একবেলার খাওয়ার সংস্থান থাকলে কাজে বেরোয় না, সেটুকুও বোধহয় জুটছিল না দ্বারভাঙা জেলায়। তাই এসে তারা ধন্না দিয়েছিল ফুকন মন্ডলের কাছে। এই যে তাতমাটুলির জাতি তাঁতি, বোধ হয় এখানে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন রেখে দিয়েছেন স্বয়ং ঔপন্যাসিক, কারণ তারা স্বীকার করতে চায় না তারা তাঁতির জাত। তারা মনে করে, তারা চাষবাসও করে না, বাঁশের জমি ছাড়া যায় না, তারা মনে করে এই যে তাদেরকে যদি একবার দাগিয়ে দেওয়া যায় তাঁতি, এই তাতমাটুলি, তাহলে কিন্তু তারা এই শহরতলি থেকেও বিচ্যুত হবে। এই তাঁতি জাতির যে অবস্থান, যে প্রান্তিকতার অভিশাপ, তারা কিন্তু প্রথম থেকেই এটা টের পেয়ে গিয়েছিল। ফলত এই শহরতলি থেকে তারা কিন্তু বিচ্যুত হতে চায় না, চায় না বলেই এই পাক্কি ধরে বারবার এই রাস্তা কমিউনিকেশনের মাধ্যমেই তারা শহরকে নিজের জীবনের সাথে জুড়ে রাখতে চায়। গ্রাম শহরের যে দ্বন্দ্ব আমরা পেয়েছিলাম মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের রীতিকথায়, তার একটা বিবর্তিত রূপ আমরা দেখতে পাবো সতীনাথ ভাদুরীর স্বাধীনতা পরবর্তী উপন্যাস এই ঢোড়াই চরিত মানুষে, যেখানে গ্রাম শহরকে ধারণ করতে চাইছে, কোনো দ্বান্দ্বিক অবস্থানে থাকতে চাইছে না। গাউদিয়া গ্রামের ক্ষেত্রে শশীর পুতুল নাচের রীতিকথায় বারবার কলকাতার সাথে একটা দ্বন্দ্বকে তৈরি করে দিয়েছিল শশী। গাউদিয়া গ্রাম তার ভাল লাগছে না, বারবার বলছে কলকাতার থেকে বিদেশে লন্ডনে পড়তে গেলে ভালো হতো। এই যে শহুরে চেতনা, সেটা স্বাধীনতা পরবর্তী সময়ে বদলে যাচ্ছে, কারণ এখন আর ইংরেজরা নেই, এখন আর কোনো বিদেশি শাসকের অধীনে আমরা আমাদের ভবিষ্যৎ নির্মাণ করছি না, বরং গ্রামকে জুড়ছি শহরের সাথে। এই যে গ্রামের সাথে শহরের যোগবন্ধন, গাঠবন্ধন, সেইটা আমরা দেখতে পাবো এই উপন্যাসে প্রথম। এর আগে যতগুলো উপন্যাস আমরা গ্রাম শহরের অবস্থানকে পাবো, সেটা কিন্তু একটা দ্বান্দ্বিক অবস্থান। আর আমরা যখন এই সতীনাথ ভাদুরীর ঢোড়াই চরিতে গিয়ে পড়বো, সেটা কিন্তু একটা সহাবস্থান। এইটা কিন্তু খুব গুরুতর দিক, এটা কিন্তু তোমরা ভুলবে না। তাই এরা নিজেকে তাঁতি বলে, প্রান্তিক বলে, এদের একটা অদ্ভুত রকমের হীনমন্যতা আছে, যে কারণে একেবারে মানে উপন্যাসের শুরুতেই তাতমাটুলির লোকেদের এই জিরানিয়া টাউনকে কেন্দ্র করে যে গর্ব, এটা কিন্তু বলে দেওয়া আছে। দেখো, তাদের ছেলেপিলেদেরও এই শহরের গর্ব ছিল তাতমাদেরই মতো। শহর নিয়ে তাতমাদের গর্বের কারণ কি?
যে কারণে গর্ব, সেই কারণেই নিজেদেরকে তাঁতি বলে না মানার অবস্থান। ধরতে পারছো? তাই এরা চাষবাস করে না, বাসের জমি ছাড়া জমি চায় না, আর একবেলার খাওয়ার সংস্থান থাকলে কাজে বেরোয় না। কিন্তু দ্বারভাঙা জেলায় একটা সমস্যার সম্মুখীন তারা হয়েছিল, যে কারণে তারা ধর্ণা দিয়েছিল ফুকন মন্ডলের কাছে। তিনি তখনকার একজন বড় কিষান। এই কিষান অর্থে কিন্তু এখানে জোরদার। এই কিষান মানে কৃষক নয়, এই কিষান মানে জমির মালিক অর্থে কিষান, অর্থাৎ জোরদার। সেই জোরদারের কাছে ধর্ণা দিচ্ছে। তার আবার জমিদারি হবার ভারী শখ। জমির মালিক, কিন্তু জমিদারি করার মতো জায়গায় নেই, কিন্তু কিষান হিসেবে, জমির অধিগ্রহণ হিসেবে নিজেকে জোরদার বলেই ভাবতে ভালোবাসে এই ফুকন মন্ডল। নামমাত্র খাজনায় একরকম জোর করেই তিনি এদের এই জমিতে রেখেছিলেন। নিজেই এদের বাড়ি করবার জন্য বাঁশখড় দিয়েছিলেন, চিঠির কাগজে মনোগ্রাম ছাপিয়েছিলেন, বকরহাট্টা এস্টেট, দেউরি, ফুকনগর। মনে করে দেখো, ফসিল গল্পের কথা আমাদের মনে পড়বে। এই এস্টেট আসলে হচ্ছে যেটাকে আমরা এখন রিয়েল এস্টেট বলি, এই শব্দটা তো আমরা প্রায়শই ব্যবহার করি, সেটা হচ্ছে জমির মালিকানা। ল্যান্ড, ব্যাংক, রিয়েল এস্টেট, এই শব্দগুলো কিন্তু আসছে জমির অধিগ্রহণ থেকে। এই জমির অধিগ্রহণকে কেন্দ্র করেই তো যত রকমের রাজনীতির উদ্ভব, আমাদের বর্তমান সময় হোক বা এই পূর্বতন সময়ও একই ব্যাপার। দেউরি, ফুকনগর, তার দেওয়া ফুকনগর নাম ধোপে টেকেনি, নাম হয়ে গেল তাতমাটুলি। তাহলে ফুকন মন্ডল থেকে এসেছিল ফুকনগর। এই ফুকন মন্ডলই এই জমির পাট্টা বিলি করে নিজের জোরদার হয়ে তাতমার বাকিদের কাছে জমি বিলি করেছিল। নাম দিয়েছিল বকরহাট্টা এস্টেট, দেউরি, ফুকনগর। সেইখান থেকে নাম পাল্টে গেল তাতমাটুলি। প্রশ্ন হতে পারে, তাহলে তাতমা, এই যে নামটা আসছে, সেটাও তো আসলে এই তাঁতি সম্প্রদায় থেকে। তার মানে এদের ভেতরে কোথাও গিয়ে তারা নিজেদের তাঁতি বলে স্বীকার না করলেও নিজেদের অস্তিত্বকে কিন্তু মুছে ফেলতেও চায় না। একই সাথে একটা অস্তিত্বের সংকট এই তাতমার জাতিদের, এই তাঁতি যাকে সম্ভবত বলে বলছেন এখানে লেখক, তাদের ভেতরে কিন্তু কাজ করতো, যে কারণে ফুকনগর নামকে তারা চেঞ্জ করে করে দিচ্ছে তাতমাটুলি। যতদিন বেঁচে ছিলেন তিনি রোজ এখানে আসতেন। তার পাড়ার বখা ছেলেরা তার আসার পথ ছেড়ে দিত, সরে যা সরে যা। জমিদার সাহেব ক্যাম্প ট্যাটমাটুলিতে যাচ্ছেন। ট্যাটমাটুলি, তাতমাটুলিকে খানিকটা বিকৃত ইংরেজিতে একটা জমিদারি সুলভ ন্যারেটিভে বলার চেষ্টা। নিমন্ত্রণের পকেটে স্টেটের কাছারি নিয়ে মোটা লেন্সের চশমার মধ্যে দিয়ে তিনি রোজ ধাঙরটোলার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেন, অর্থাৎ তাদেরও ওই জমি হাটি মানে দখল করা। দেখো, এও তো এক ধরনের জীবিকা, সেখান থেকে ধাঙরটোলা। তাহলে তাতমাটুলি আসলে যে তাঁতি সম্প্রদায়েরই একটা অংশভুক, সেটা কিন্তু বুঝতে অসুবিধা থাকে না। সবুজ বাঁশবনের পিছনে পরিষ্কার করে নিকানো ধাঙরের খড়ের ঘরগুলো এখান থেকেই যেন দেখতে পেতেন। অঙ্গনে, মেঠো পথে, আম গাছের তলায় খড়ের কুটোটি পর্যন্ত নেই, সব ঝকঝকে তকতকে। লোকেরা চকচকে কালো, সুন্দর স্বাস্থ্য। সেখানকার ছাগল, কুকুর, গাছ, ল্যাংটো শিশু সবই যেন তাজা নধর। এত দূর থেকেও যেন দেখা যায় তাদের কাপড় চোপড় মাদ্রার ছাইয়ের খাড় দিয়ে পরিষ্কার, ধবধবে করে কাঁচা। মাদলের শব্দ যেন কানে আসছে পিরিং পিরিং। বকরহাট্টা এস্টেটের জমিদার বাবু ভাবেন, কেন তার প্রজা তাতমারা এরকম হলো না। ধাঙরটুলির সাথে এই জমিদার ফুকন মন্ডল কোথাও গিয়ে তার এই তাতমার প্রজাদের, মানে তারা কিন্তু অফিসিয়ালি প্রজা নয়। ফুকন মন্ডল অফিসিয়ালি জমিদার নয়। সে এই হ্যালুসিনেশনটার মধ্যে, মেগালোম্যানিয়াক হ্যালুসিনেশন আমরা বলতে পারি, এটার মধ্যে কিন্তু থাকতে ভালোবাসতো। তাদেরকে যেন এক ধরনের প্রজা করে রাখার চেষ্টা। এবং কোথাও গিয়ে ধাঙরদের দেখে তার ওই যে লোভ, ধাঙরটুলিওকে একেবারে গ্রাস করার যে লোভ, সেইটা বর্তে যেত বারবার। এবং কেন তারা ধাঙরদের মতো ঠিক সময় খাজনা দিয়ে দেয় না। জমিদারি থেকে রোজগার না হয় নাই হলো, কিন্তু প্রজারা একটু পরিষ্কার থাকবে না, একটু পাড়াটা দেখতে ভালো হলে জমিদারের ইজ্জত বাড়ে।
বাঙালি উকিল, একটু দাঁড়াও চলে গেল, হ্যাঁ, বাঙালি উকিল হরগোপাল বাবু কতদিনই বা জেরা নিয়ে এসছেন, এখনো 30 বছর হয়নি। এই যে বাঙালি উকিল, বুঝতেই পারছো তার পিতার সতীনাথের কনোটেশন কিন্তু আসবে। যেবার রেল লাইন হলো, বাঙালি বাবু ভাইয়ারা পিঁপড়ের মতো দলে দলে এসে শহরের এদিকে বাড়ি করলেন। ওদিকে সাহেবদের মহল্লা, সাহেবরাই রেল লাইন আনিয়েছে নিজের পাড়ার কাজ দিয়ে। ওদিকে তো বাঙালি বাবুদের দাল গল্লানো, ওরা হলেন এদিকে। তখন ধাঙররা থাকতো ওইখানেই, লোকে দেখলেই তারা পালায় দূরে। তাই তারা এসে বাসা বাঁধলো আজকালকার ধাঙর টোলায়। ভারী বুদ্ধিমান লোক হরগোপাল বাবু, পয়সা কামাতে জানেন। এই হরগোপাল বাবু, এই যে ক্যারেক্টারটা কোথাও গিয়ে বারবার যেন সতীনাথের পিতার কনোটেশনকে আমাদের কাছে আনবেন। কাছারির নিলামে কেনা পড়তি জমি গরু চড়ার জন্যেও লোকে নিত কিনা সন্দেহ, তাই দিলেন ধাঙরদের মধ্যে বিলি করে। সেই জিনিসেই এখন দেখো কেমন ফুলে ফেপে উঠেছে। তাহলে তাতমা টোলার থেকে ধাঙর টোলা কিন্তু জীবনযাত্রার মানোন্নয়নে একটু বেশি এগিয়ে গেছে, এটা আমাদের কাছে পরিষ্কার। ওই কিরিস্তান ধাঙরগুলোর বাঙালিদের সঙ্গেই খাপ খায়। দেখো, ধাঙরদের সঙ্গে বাঙালিদের তুলনা, পূর্ণিয়া, বিহারের পূর্ণিয়া জেলার অন্তর্গত জমিদারদের এই ধারণার যে রূপ, সেটাও কিন্তু এখানে ওই সময়ে দাঁড়িয়েও সতীনাথ ভাদুড়ী তুলে ধরলেন। হরগোপাল বাবু বাইরে থেকে এসে পসার জমিয়ে ধাঙর টোলার মানোন্নয়নে যথেষ্ট কাজ করলেন, অথচ এই ফুকন মন্ডল যে নিজেকে জমিদার ভাবতে ভালোবাসে, সে তাতমা টুলির উন্নয়নে কোনো কাজ করতে পারলো না। অথচ দোষ চাপালো কাদের উপর? সেই তাতমাদের ওপরই। তারা পরিষ্কার থাকে না, তারা সঠিক সময় খাজনা দেয় না। যাগ্গে মরুগ্গে, রামচন্দ্রজি কৃপা তুমহারি সকল ভগবান। এই যে থেকে থেকে, এটাও কিন্তু এক ধরনের সার্কাজম। মানে আমরা দেখবো সতীনাথ, তাতমা শব্দের কি আলাদা কোনো অর্থ আছে? শর্মিষ্ঠা প্রশ্ন করেছো, তাতমা কথাটা তাঁতি থেকেই আসছে, কিন্তু আলাদা করে আমি তাতমা শব্দের কিন্তু আর কোনো অর্থ সে অর্থে পাচ্ছি না। তাতমা যে ভোকাবুলারি অর্থ আমি ঘেঁটে দেখেছি, কিন্তু খুব সন্তোষজনক উত্তর কিন্তু আমার কাছে এখনো অব্দি আসেনি। তাই আপাতত তাঁতি থেকে তাতমার যে এই ধ্বনি পরিবর্তন, সেটাকেই আমি আপাততর জন্য মান্যতা দিচ্ছি। পরে যদি নিঃসন্দেহে কোনো নতুন অবস্থান পাই, আমি কিন্তু সেটা তোমাদের জানাবো। এরপর বহুবার বকরহাট্টার মাঠ সবুজ হয়ে গেলে মরণাধারে জল এসেছে, বহুবার কুল পাকার সময় শিমুল বনে ফুলের আগুন লেগেছে, লু বাতাসে শিমুল তুলো উড়ে যাওয়ার সময় পাক্কির ধারের নেড়া অসত্য গাছগুলো তাতমাদের আচার খাওয়ার জন্য কচি কচি ডগা ছেড়েছে। তাতমাদের মধ্যে কেউ হিসাব জানলে বলতো এ 1.5 সালের কথা, 10 সাল, 20 সাল, 1 কুড়ি, 2 কুড়ি, 3 কুড়ি সালের কথা। মনে মনে গুনবার মিছা চেষ্টা করত, এর মধ্যে ঝোটাহারা কবার স্নান করেছে। এই যে শব্দগুলো দেখো, এই যে ঝোটা, এখানে কিন্তু মানেগুলো আমাদের কিন্তু বারবার, এই যে কোষ ভরের কথা বলছিলাম, মানে হচ্ছে মাত্র 1 কোষ, পাক্কি মানে পাকা রাস্তা। এই যে কিষান, জিরানিয়া জেলার কিষান বলতে ঠিক যারা নিজেরা জমি চাষ করে তাদের বোঝায় না, 10-15 হাজার বিঘা জমি যার, সেও কিষান। এক্ষুনি তোমাদের বললাম যে ফুকন মন্ডল নামেই কিষান, কিন্তু এখনকার অর্থে কৃষক নয়, জমির মালিক। কেবল গভর্নমেন্টে রেভিনিউ দিলেই তবেই তাকে বলে জমিদার, কিন্তু সে গভর্নমেন্টে কোনো রেভিনিউ দিত না বলে অফিসিয়ালি জমিদার হতে পারে। বাঁদরা হচ্ছে এক রকমের পরগাছা, ডাল গল্লানো, মানে হচ্ছে টু ফ্যা চলবে না। এগুলো হচ্ছে একদম ওখানকার রেজিস্টার, প্রত্যেকটা অঞ্চলের কিছু রেজিস্টার ভাষা থাকে, এই শব্দগুলো কিন্তু ওখানকার রেজিস্টার ভাষা। 1.5 সাল মানে অনেক বছর, ঝোটাহা মানে ঝুটিওয়ালি, মেয়েদেরকে তাতমারা, তাদের যে মেয়ে তাদেরকে এই ঝোটাহারা, এই ঝোটাহারা নামে ডাকতো, মানে যার ঝুঁটি আছে। কেমন এবং প্রচলিত ছিল, মানে এটা একটা অবশ্যই প্রচলিত তত্ত্ব যে তাতমা মেয়েরা নাকি সাধারণত বছরে একবার ছট পরবের সময়, ভালো করে দেখো, ছট পরব, ছট পরব কাদের? বিহারীদের। তাতমারা
ওই বিহারি জনজাতির যে পরব তাকেই নিজেদের পরব বলে মেনে নিয়েছে এবং তখনই স্নান করত। যে মেয়েরা ছিল একটু বেশি ছিমছাম তারা মাসে একবার স্নান করত। এই যে স্নান না করা, আমি একবার একটু ক্যামেরায় আসছি, এই যে এখন অব্দি যতটা আমরা পড়লাম সেখানে চারটি দিক আমি একটু তোমাদেরকে ধরাতে চাইছি। আমি আজকের ক্লাসের পর তোমাদের গ্রুপে মূল যে অধ্যায় এবং তার অংশগুলো আমরা এখানে লাইভে পড়বো, তার তালিকা তুলে দেবো। আজকে যেটা পড়লাম তার ভিত্তিতে তোমরা যারা বাড়িতে টেক্সটটা পড়বে তাদের জন্য চারটি দিক বলে দিচ্ছি। নাম্বার ওয়ান দিক হচ্ছে, এটা কোনো একজন ব্যক্তির উপন্যাস নয়। রামচরিত মানুষের অবলম্বনে হলেও এটা কোনো নতুন নব্য রামায়ণ নয়, এটা কোনো ঢোড়ায়ায়ন হয়নি। এখানে ঢোড়াই একটা কেবল ক্যারেক্টার মাত্র, তার জীবনই এখানে মুখ্য উপাদান, কিন্তু আসলে আছে গোটা ওই তাতমাটুলি অবস্থান। সেখানে প্রত্যেকটা চরিত্রের সমপরিমাণ গুরুত্ব। ভালো করে খেয়াল করে দেখো, এটাও কিন্তু এক ধরনের প্রতিরোধ। রামায়ণে রামই প্রধান, তাই যে কারণে সীতা, লক্ষণ, বাকি যতগুলো ক্যারেক্টার সেগুলো সেকেন্ডারি, কিন্তু এখানে ঢোড়াই প্রধান হয়েও আসলে গোটা তাতমা জাতটাকেই তুলে ধরা হয়েছে। সেখানে যত রকমের রামিয়া, সাগিয়া থেকে শুরু করে ঢোড়াই এবং অন্যান্য অপ্রধান চরিত্র প্রত্যেককে সমপরিমাণ গুরুত্ব দিয়েছেন লেখক। তাই এখানে কোনো প্রধান চরিত্র নেই। এই প্রধান চরিত্রের বায়াসনেস নিয়ে কিন্তু আমরা এই উপন্যাস পড়বো না, এক। দুই হচ্ছে, অঞ্চলটা কিন্তু এক কোথাও গিয়ে আঞ্চলিক উপন্যাসের যে বৈশিষ্ট্যগুলো আমরা ছোটবেলায় পড়তাম, যে মূল ক্যারেক্টার বা অপ্রধান ক্যারেক্টার গুলোকে কন্ট্রোল করে অঞ্চল, এখানে কিন্তু সেটা ঘটেছে। অঞ্চল কন্ট্রোল করছে, সমাজ নয় অঞ্চল। অঞ্চলের বিশেষ ভৌগোলিক পরিধি, তাদের আদান প্রদান, তাদের কমিউনিকেশন কন্ট্রোল করছে এই উপন্যাসের সমস্ত চরিত্রের জীবনযাপনকে। দুই। তিন হচ্ছে, এই যে একেবারে বাঙালি বিহারের পূর্ণিয়ার একেবারে সেখানকার জনজাতির মধ্যেকার জাতিগত একটা দ্বান্দ্বিক অবস্থান, সেটাও বারবার ফুটে উঠেছে। একটা সময় বিহারের পূর্ণিয়া বলো, ঝাড়খণ্ডের ওই যে উত্তর দিকের গিরিডি, তারপর নেতারহাট, এই অঞ্চলগুলোতে একটা সময় বাঙালিরাই থাকতো। এখনো বর্ধিষ্ণু বাঙালিদের অবস্থান আমরা চাইলে ওই জায়গাগুলোতে পেতে যাই, কিন্তু আমরা যেভাবে অন্যান্য জাতিকে আপন করে নিয়েছি এই জায়গাগুলো, বিশেষত বিহার, আপন করতে পারেনি। এবং তার একটা জাতিগত দ্বন্দ্ব এই উপন্যাসে চরিত্রগুলোর মধ্যে বারবার এসছে। যেমন ঢোড়াইয়ের মধ্যেই তার বাঙালি সাজাত্যবোধের সাথে ওই তাতমার সাজাত্যবোধের একটা দ্বান্দ্বিক অবস্থান, সে কিভাবে অ্যাকসেপ্ট করবে, তার বিভিন্ন ফ্লস উঠে এসছে, এটাকে কিন্তু আমরা মাথায় রাখবো। আর চার, নারী চরিত্র এক অদ্ভুত রকম, মানে আমরা যদি রামায়ণের কথায় যাই, যেহেতু রামচরিত মানুষের কনোটেশনকে সরাসরি এখানে উদ্দেশ্য প্রণোদিত ভাবে সতীনাথ ভাদুড়ী এনেছেন, তাই আমাদের এটা বলতে বাধ্যই হচ্ছি যে রামায়ণ তো আসলে প্রচন্ড ভাবে একটা নারী দলনকারী মহাকাব্য, যেখানে সীতা মাইয়া, যতই আমরা জয় শ্রীরাম বলি, জয় সীতা মাইয়া বলি, আসলে সীতাকে কিন্তু আলটিমেটলি অগ্নি পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হয়েছে যে সে সতী। তো এই সতীত্বের জায়গা, এই সতীত্বের বোধের একটা নব্য রূপায়ণ এখানকার নারী চরিত্রদের মধ্য দিয়ে ঘটিয়েছেন কিন্তু সতীনাথ ভাদুড়ী। তাই এখানকার নারীদেরকে প্রান্তিক নারী বললে আমরা কিন্তু ভুল করব। যেভাবে গাউদিয়া গ্রামের কুসুম কে একটা প্রান্তিক নারী হওয়া সত্ত্বেও তার ব্যক্তিত্বে আমরা মোহিত হয়েছি, শশী পর্যন্ত তার কলকে তার বুদ্ধি দিয়ে তাকে ধরতে পারিনি, এখানকার এই প্রান্তিক নারী এরা তো কুসুমের মতো অতটা নয়, তার থেকেও একটা নিচু কোটান কোট জাতকে বিলং করে। তাদের চিন্তা ভাবনা, তাদের ক্যারেক্টারাইজেশন, তাদের সংলাপ, নারী চরিত্রের সংলাপ এই উপন্যাসে অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্নের জায়গা। এই চারটে দিককে মাথায় রেখে কিন্তু আমরা এই উপন্যাসটা পড়তে পড়তে যাব। আমরা পরের দিনে এই উপন্যাস শুরু করার আগে এর নির্বাচিত অংশগুলো আমি তালিকা করে তোমাদের গ্রুপে তুলে দিচ্ছি। তোমরা গোটা উপন্যাসটা তো অবশ্যই পড়বে, মুখ্যত নেটের পরীক্ষার সামনে মাথায় রেখে সেই নির্বাচিত জায়গাগুলোই দেখবে, যেগুলো আমি তোমাদেরকে তুলে দিতে দিতে যাব, এবং লাইভ ক্লাসে সেগুলোই আমরা আলোচনা করতে করতে এগোবো। তোমাদের কাছে কি ক্লিয়ার হচ্ছে? আমি যেভাবে তোমাদেরকে ধরতে চাইছি, পড়াতে চাইছি, সেটা কি তোমাদের কাছে ক্লিয়ার হলো? আজকে প্রথম ক্লাস করছো একটা ঢোড়াইয়ের,
একটা ক্লাসে কিচ্ছু বোঝানো যাবে না। আমরা যত এটা 3-4টে লেকচার সিরিজের মধ্যেই রাখার চেষ্টা করছি, এগোবো। আমরা পার উপন্যাস 4 থেকে ম্যাক্সিমাম 5টা লেকচার ভিডিও রাখবো। আমার মনে হয় সেটা মোর দেন এনাফ। তার মধ্যেই পুরোটা নির্বাচিত জায়গাগুলো কভার আমরা করে নিতে পারবো। তো তোমাদের কাছে অনুরোধ, যারা এখনো পড়োনি তারা একটু দেখে নিও, এবং যে কথাগুলো বললাম, যে 4টে দিক তোমাদের সামনে রাখার চেষ্টা করলাম, সেটা কি পরিষ্কার হয়েছে তোমাদের কাছে? থ্যাংক ইউ। আমি চেষ্টা করব এই ঢোড়াইচরিত মানুষের সাথে সাথে বাকি যে উপন্যাসগুলো আমাদের পাঠ্য, ঠিক একই রকম ভাবে তোমাদের কাছে যাতে খুব সহজভাবে তুলে ধরা যায়। কারণ অঞ্চলটাকে আমরা কিন্তু ধরতে পারি না। অঞ্চলটা আমাদের কাছে কিন্তু একটা খুব, মানে আমরা বলতে পারি একটা প্রয়োজনীয় জায়গা। তো এই 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 ক্ষেত্রটা, মানে আমরা যদি দেখি, আমি একটা জিনিস জাস্ট একটু শো করিয়ে রাখছি। তোমরা যখন এই যে উপন্যাসটা পড়তে পড়তেই দেখবে আহ এক একটা যেন অধ্যায়ের স্বর্গের মতো করে, স্বর্গে যেরকম আমরা মহাকাব্যের স্বর্গের এক একটা নামকরণ পাই, ঠিক সেই রকমই স্বর্গের মতো করে জায়গাগুলোকে কিন্তু এখানে তৈরি করা হয়েছে। কেমন? ফলত তোমরা যখন পড়বে তখন ওই স্বর্গগুলোর নাম, ওই অনেকটা আমরা যখন সাহিত্য সংসদের মহাকাব্যের বিভিন্ন কাণ্ডগুলো পড়ি, সেই জায়গাগুলো, সেই নামগুলো যেভাবে আমরা করতে করতে যাই, সেটাও কিন্তু এখানে তেমন ভাবে তোমরা মাথায় রেখো। খুব গুরুত্বপূর্ণ হিসেবে কিন্তু সেগুলো উঠে আসবে। কেমন? তো আমি একটুখানি, হ্যাঁ, তো এই কয়েকটা জিনিস মাথায় রেখে তোমরা পড়াটা শুরু করো। আমরা আজকের ক্লাসটা এই পর্যন্তই এখানে রাখছি। থ্যাংক ইউ।